কে বলেছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না? শুনলেন মুখ্যমন্ত্রী কি বললেন? মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে হচ্ছে উনি হিন্দু, ব্রাহ্মণ বাড়িতে জন্ম, পদবী হচ্ছে বন্দ্যোপাধ্যায়, তারপরেও বলতে হচ্ছে আমি হিন্দু ধর্ম মানি, হিন্দু ধর্মে বিশ্বাস করি। আপনাদের সুবিধার জন্য ফের একবার শোনাচ্ছি মুখ্যমন্ত্রী কি বলেছেন, তারপর আসছে মূল বিষয়ে। কে বলেছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না? ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। এবার মোটামুটি ঠিক করে শুনে নিয়েছেন, বুঝতে পারছেন কত চাপে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বেশ কয়েকটা বিষয় আছে। সবার আগে যেটা বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে, বিরোধীদের পাতা ফাঁদে কি মুখ্যমন্ত্রী পা দিয়ে দিয়েছেন? এতদিন আমরা কি দেখেছি? আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ন্যারেটিভ সেট করেছেন আর বিরোধীরা সেটাকে কাউন্টার করেছেন। আর এখন কি দেখছি? বিজেপি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা যে ন্যারেটিভ সেট করছেন মুখ্যমন্ত্রীকে, সেটাকে কাউন্টার করতে হচ্ছে। পরিস্থিতি কি পুরো বদলে গেছে? বিশেষ করে বেশ কয়েকটা পুজোয় যখন অশান্তি হয়েছে, আমরা দেখেছি দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো নিয়ে কি হাঙ্গামাটাই না হলো, তার আগে কার্তিক পুজো, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আর তারপর রাজ্যের পরিস্থিতি, রাজনৈতিক উত্তাপ অনেকটা বেড়েছে, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। এখন বিরোধীরা আক্রমণ করছে মুখ্যমন্ত্রীকে আর মুখ্যমন্ত্রী সেটাকে কাউন্টার করছেন, বিশেষ করে সরস্বতী পুজোর পর। আর এই যে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে মন্তব্য করলেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন, এই যে কুম্ভ মেলা হচ্ছে, মহাকুম্ভ, 144 বছর পর এত বড় আয়োজন, বলা হচ্ছে 50 কোটি মানুষ ইতিমধ্যেই কুম্ভে ভিজিট করেছেন। হিন্দুদের এত বড় উৎসব, সেটাকে মুখ্যমন্ত্রী বললেন মৃত্যু কুম্ভ। তিনি বললেন কি, সেটাও শুনবেন, একবার চালিয়ে দিচ্ছি। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো। মুখ্যমন্ত্রী বললেন মৃত্যু কুম্ভ, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বললেন তিনি। মহাকুম্ভ নাই বা বললাম, তিনি মহাকুম্ভ শব্দ উচ্চারণ করতেই যেন তার অ্যালার্জি, আপত্তি। এর আগে তার রাম নামে আপত্তি ছিল, যেখানেই রাম নাম শুনতেন গাড়ি থেকে নেমে যেতেন, এদিক ওদিক খুঁজে বেড়াতেন কারা বলল, পুলিশকে ধরপাকড় করার নির্দেশ দিতেন। আর এখন তিনি যে শেষ পর্যন্ত যে মন্তব্য করলেন মৃত্যুকুম্ভ, সেটা নিয়ে তো এখন উত্তাল। আর সেটাকে এখন কাউন্টার করতে হচ্ছে, তাকে বলতে হচ্ছে আমি হিন্দু। আচ্ছা, তিনি হিন্দু না মুসলিম না শিখ না খ্রিস্টান, তাতে জনগণের কি এলো গেল? তিনি স্বাধীন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে জনগণের উন্নয়নের জন্য কাজ করবেন। তিনি কি ধর্ম মানেন কি মানেন না, তাতে কি যায় আসে? আসলে যায় আসে, রাজনীতির কারবারিদের ধর্ম একটা বড় ব্যবসা। মুখ্যমন্ত্রী আজকে যিনি শুভেন্দু অধিকারীর ন্যারেটিভকে কাউন্টার করছেন, আসলে এই ধর্ম ব্যবসা তো তিনিই শুরু করেছেন, এমনটাই অভিযোগ বিরোধীদের। বিজেপি তো বলেই, তার বিরুদ্ধে বারংবার বলে থাকে এই ধর্ম ব্যবসা তিনি করেন। 70-30-এর যে রাজনীতি এই রাজ্যে শুরু হয়েছে, এই রাজনীতির শুরুটা কোথায়? যদি আমরা অতীতে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো সিপিএম যে এই 70-30-এর রাজনীতি করতো না এমনটা নয়, কিন্তু যেভাবে এই রাজ্যে খোলামেলাভাবে তৃণমূল আমলে 70-30-এর রাজনীতি হচ্ছে, এইভাবে এর আগে কখনো হয়েছে এটা কি আমরা কখনো মনে করি বা মনে করতে পারছি? আপনারা যারা বয়সে একটু বড়, যারা বাম আমলটা দেখেছেন, বাম আমলের মধ্য গগনটা দেখেছেন, তারা বলুন তো, সেই সময়টা কি এত বেশি খুল্লা ধর্মের রাজনীতি হতো? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, এমনকি উত্তর দক্ষিণ 24 পরগনারও যেই সমস্ত অঞ্চলগুলোতে সংখ্যালঘু হচ্ছে সংখ্যাগুরু, সেখানে কি আপনি একটাও হিন্দু প্রার্থী খুঁজে পাবেন শাসক দলের? এটা প্রায় এই রাজ্যে অলিখিত নিয়ম হয়ে গেছে, যেখানে মুসলিমরা সংখ্যাগুরু সেখানে তাদেরকেই প্রার্থী করা হবে,
সেখানে অন্য ধর্মের মানুষ প্রার্থী হতে পারবেন না। আচ্ছা, গণতন্ত্রের কি এটাই মানে? গণতন্ত্র কি ধর্মতন্ত্র? আসলে সবই হচ্ছে ক্ষমতা, ক্ষমতার লোভ। আর এই ক্ষমতার লোভে এর আগে যে মুখ্যমন্ত্রী অনেকবার আবোল তাবোল বকেননি এমনটা তো নয়। এবার সেটা স্লিপ অফ টাং নাকি উদ্দেশ্য প্রণোদিত সেটা তো আমরা বলতে পারবো না। মুখ্যমন্ত্রী এর আগে কিসব বলেছেন সেসব তো আপনারা সকলেই জানেন। তাও যদি ভুলে গিয়ে থাকেন আরেকবার চালিয়ে দিচ্ছি। হিন্দু ধর্ম নয়, মুসলিম ধর্ম নয়, শিখ ধর্ম নয়, ইসলাম ধর্ম নয়, বৌদ্ধ ধর্ম নয়, জৈন ধর্ম নয়, জৈন ধর্ম নয়। জয় জয় দেবী চরাচর সারে, কুচশিচ ভূত মুক্তাহারে, কুচশিচ ভূত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, সরস্বতী মহাভাগে, বিদ্যা কমলা লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, সরস্বত্যই নমো নমো, ওং ভদ্রকাল্যই নমো নিত্যং, সরস্বত্যই নমো নমো, বেদ বেদান্ত বেদাঙ্গ, বিদ্যাস্থানে বয়ে বচ। মুখ্যমন্ত্রীর এইসব মন্তব্যের জন্যই তো আজ তাকে নিজেকে ডিফেন্ড করতে হচ্ছে, বলতে হচ্ছে আমি হিন্দু ধর্ম মানি, আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি। এর আগে তো মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি পিতৃপক্ষেই মা দুর্গার প্যান্ডেল উদ্বোধন করতে। কত আগে তিনি উদ্বোধন করে ফেলবেন, অন্যরা যাতে উদ্বোধন না করতে পারে এর জন্য তিনি হুড়োহুড়ি খেয়ে পড়তেন বলে অভিযোগ। পিতৃপক্ষেই দেবী দুর্গার প্যান্ডেলের উদ্বোধন হয়ে যাচ্ছে, মহালয়ার পর্যন্ত অপেক্ষা করা যায় না এই রাজ্যে। অন্য সমস্ত রাজ্যে সারা পৃথিবীতে তিথি নক্ষত্র ধর্মীয় রীতিনীতি মেনেই পুজো হয়, কিন্তু এই রাজ্যে পুজো হয় মুখ্যমন্ত্রীর ইচ্ছে, মুখ্যমন্ত্রী ছাড়া উদ্বোধন করানো যায় না। হ্যাঁ, সরস্বতী পুজোর প্যান্ডেলে আমরা মুখ্যমন্ত্রীকে এবার উদ্বোধন করতে দেখিনি, আবার সেই সরস্বতী পুজোটা চলে এলো। এই সরস্বতী পুজোতে তো আমরা দেখেছি নদিয়ার স্কুলে সরস্বতী পুজো করা যাবে না এই ফতোয়া দিতে তৃণমূলের বুথ সভাপতিকে। কলেজে, কলকাতার কলেজ, মুখ্যমন্ত্রী যেখানে পড়েছেন সেই রকম কলেজ, সেই কলেজে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে দেখা যাচ্ছে কি, সেখানে দেখা যাচ্ছে সাব্বির আলী, তাঁর দলেরই ছাত্র শাখার একজন হোতা, সেই হোতা গিয়ে বলছে সরস্বতী পুজো তার মতো করে করতে হবে, এমনটা তৃণমূলের বক্তব্য। আর যারা অভিযোগ করেছিল থানায় তাদের বক্তব্য যে না, সে সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছে। বাস্তবটা কি সেটা তো পুলিশ আজ অবধি বলেনি, আমরাও তাই জানতে পারিনি। কিন্তু এই রাজ্যে যে একটা বিকট পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা তো আজ কেউ অস্বীকার করতে পারে না। যদি আমরা এই ধরনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনাই ধরে নিই, তাহলেও এতগুলি বিচ্ছিন্ন ঘটনা কেন ঘটবে? কাশ্মীরে যেমন জঙ্গিবাদকে বলা হয়, যখন কোনো বোমা বিস্ফোরণ হয় তখন সরকার পক্ষে যে যখন সরকারে থেকেছে তারা বলে বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে। কিন্তু বিচ্ছিন্ন ঘটনা যদি পরপর ঘটে তাহলে তো সেটা বিচ্ছিন্ন ঘটনা থাকে না, তাহলে তো সেটা একেবারে সিরিজ অফ ইভেন্টস হয়ে যায়। এই রাজ্যেও হিন্দু ধর্মের উপরে আক্রমণ, হিন্দুদের অনুষ্ঠানের উপরে হামলা, এটা সিরিজ অফ ইভেন্টস হয়ে যাচ্ছে। এটা কি রাজ্যের শাসক দল অস্বীকার করতে পারবে? আর ঠিক সেই কারণেই আজ মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে না আমি হিন্দু। বন্দ্যোপাধ্যায় পদবী, ব্রাহ্মণ ঘরে জন্ম, তারপরেও বলতে হচ্ছে হ্যাঁ আমি হিন্দু। এই রাজ্যে বিজেপির উত্থানের পর ধর্ম রাজনীতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা উন্নয়নের রাজনীতিতে শিফট করেছিলেন। উন্নয়নকে তিনি বরাবরই হাতিয়ার করেছেন, কিন্তু যখন তিনি বুঝতে পেরেছেন বিজেপির এ রাজ্যে প্রকৃত বিরোধিতার পর, যখন তিনি দেখছেন যে ধীরে ধীরে তার ভোট ব্যাংক কমতে শুরু করেছে, তারপর তিনি পরপর লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, এই জাতীয় জনমোহিনী প্রকল্প আনলেন, নানান রকমের ভাতা, একগুচ্ছে শ্রী প্রকল্প। সেই শ্রী প্রকল্প নিয়ে আগেই অনেক সমালোচনা হয়েছে। আমি সমালোচনা বা তার ভালো দিক খারাপ দিক এটা আমি বলছি না, এই বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু মুখ্যমন্ত্রী এটা তো বাস্তব, তিনি বুঝতে পেরেছেন ভোট ব্যাংক সরে যাচ্ছে, শিফট হয়ে যাচ্ছে, সেই জন্য তিনি জনমোহিনী প্রকল্প আনলেন। তিনি জানেন তার 30% কেউ হাত দেবে না, কিন্তু জিততে গেলে আরও 20% দরকার। আর এই হিন্দু জনসংখ্যা, যে হিন্দু ভোট ব্যাংক তার সরে যাচ্ছিল, বিশেষ করে তার নানান রকমের মন্তব্যের জেরে বা যে কোনো ঘটনাই হোক না কেন,
তারপর তিনি এই সমস্ত প্রকল্প আনলেন। এই উন্নয়নের প্রকল্প আনার পরেও আজ তার মনে কেন শঙ্কা দেখা দিচ্ছে? তিনি কি এই 70% যে জনগোষ্ঠী, সংখ্যাগুরু জনগোষ্ঠী, তার মন কি সত্যি তিনি ধরে রাখতে পারছেন না? এত কিছু ভাতা, শ্রী, উন্নয়নমূলক প্রকল্প করার পরেও, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সাইকেল, আরও কত কিছু, কত প্রকল্প আছে যেগুলো এ রাজ্যের মানুষকে দেওয়া হচ্ছে। তারপরেও কি তিনি ভোট ব্যাংক ধরে রাখতে পারছেন না? তারপরেও কি তার মনে আতঙ্ক কাজ করছে? আর যদি সত্যি আতঙ্ক কাজ করে, তাহলে কি তিনি সত্যি ফিগার আউট করতে পেরেছেন যে তিনি কোথায় ভুলটা করছেন? তিনি যত দ্রুত ভুলটা শুধরে নেবেন তত তার মঙ্গল। আর না হলে এ রাজ্যে সংখ্যাগুরু জনতা, রাজ্যের আসলে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে নয়, মুখ্যমন্ত্রিত্বের চেয়ার রাজধর্মের চেয়ার। তিনি রাজধর্ম পালন যদি না করেন, তাহলে গণতন্ত্রের নিয়মে এক না একদিন তো তাকে চলে যেতে হবেই। এই রাজধর্ম পালন তিনি করছেন না বলে বারংবার তার বিরুদ্ধে অভিযোগ উঠছে। বিশেষ করে বিজেপি তার বিরুদ্ধে অভিযোগ আনছে যে তিনি একচোখা আচরণ করছেন। তার বিভিন্ন কাজকর্মে সেটা প্রমাণিত হচ্ছে, এমনটা বিজেপির অভিযোগ। এই রাজধর্ম পালন যদি তিনি না করেন, তাহলে তৃণমূল কংগ্রেস অদূর ভবিষ্যতে একদিন তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আপনাদের এই বিষয়ে কি মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন।